Hello viewers, my beloved students, Assalamu alaikum. Welcome you all to this video tutorial. আমরা আর্থিক বিবরণীর আজকে একটা অঙ্ক সমাধান করব। কিভাবে আর্থিক বিবরণীর অঙ্কগুলো তোমরা করবা সেটা আমি খাতা কলমে একটা অঙ্ক করিয়ে দেখাবো। তো চলো শুরু করি তাহলে আজকের অঙ্ক সমাধান। প্রথমে প্রশ্নটা লক্ষ্য করো, রফিক ব্রাদার্সের 2014 সালের 31 ডিসেম্বর তারিখে একটা রেহামিল নিম্নে প্রদত্ত হলো। রফিক ব্রাদার্সের মূলধন এটা যাবে মালিকানা সত্ত্ব বিবরণীতে, উত্তরণ তাও মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন থেকে বাদ যাবে প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, প্রদেয় হিসাব, চলতি দায়, ভূমি ও দালান কোঠা, স্থায়ী সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়, নিট বিক্রয়ে, বিক্রয় বাট্টা, ক্রয় বাট্টা। আজকে আরেকটা নতুন আইটেম পেলাম আমরা। বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ যাবে, ক্রয় বাট্টা ক্রয় থেকে বাদ যাবে। বিক্রয় বাট্টা হচ্ছে যে 10,000, ক্রয় বাট্টা হলো 6,000। মজুরি 30,000, বিক্রিত পণ্যের ব্যয়, বেতন 9 মাসের দেওয়া আছে 18,000। এটা 1 বছরের অঙ্ক সাধারণত কিছু বলা না থাকলে। তাহলে এখনও 3 মাসের বেতন প্রদান করা হয়নি, তার মানে বেতনের সাথে একটা সমন্বয় করতে হবে। 3 মাসের বেতন এখনও বকেয়া আছে। শিক্ষানবিশ সালামি অপরিচালন আয়, বিজ্ঞাপন, পরিচালন ব্যয়, আমদানি শুল্ক, বিক্রিত পণ্যের ব্যয়, অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি। খুবই ইম্পর্ট্যান্ট আজকের অঙ্কের জন্য এটা, আর এটা সবসময় আসে পরীক্ষায় এবং তোমাদের ঝামেলাও হয়। এটাতে একটু মনোযোগ দিয়ে দেখলে আর কখনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। অনাদায়ী পাওনা হচ্ছে 6,000 আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে 10,000। এই দুটোই হচ্ছে পুরাতন। দেখো, প্রাপ্য নোট ও প্রদেয় নোট, চলতি সম্পদ, চলতি দায়, নগদ তহবিল, চলতি সম্পদ। রেহামিল পড়া শেষ, এবার সমন্বয়গুলো দাগ দিব। প্রথম সমন্বয়টা মনোযোগ দিয়ে শুনতে হবে। সমাপনী মজুত পণ্য 80,000 টাকা। এর মধ্যে মানে এই 80,000-এর মধ্যে 10,000 টাকা মূল্যের বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রেতাকে সরবরাহ করা হয়নি। প্রশ্ন হলো, সমাপনী মজুত পণ্য কি শুদ্ধ নাকি অশুদ্ধ? সমাপনী মজুত পণ্য বলতে বোঝায় বছর শেষে যে পরিমাণ মাল অবিকৃত আছে। তো এখানের ভিতরে কেন বিকৃত মাল থাকবে? তাহলে সমাপনী মজুদ অশুদ্ধ। সমাপনী মজুদকে শুদ্ধ করে নিতে হবে। তার মানে এই 10,000 টাকা সমাপনী মজুত পণ্য এই 80,000-এর সাথে সমন্বয় করতে হবে। তাহলে প্রকৃত সমাপনী মজুত পণ্য 70,000 টাকা বের হবে। সেটাকে যেভাবে সমন্বয় করা হয় আমরা ওভাবে করব। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, তো পণ্য দিয়ে দিলাম, তাহলে পণ্য কমে যাবে। পণ্য কমে গেলে ক্রয় থেকে বাদ। আর কেন দিলাম? বিজ্ঞাপনের জন্য দিলাম, তাহলে বিজ্ঞাপন খরচ বেড়ে যাবে, তাহলে বিজ্ঞাপনের সাথে যোগ। বিনামূল্যে পণ্য বিতরণের সমন্বয় হচ্ছে বিজ্ঞাপন ডেবিট, ব্যয় বেড়ে যাচ্ছে। আর এটাকে আর যে পণ্যটা দিলাম সেটাকে আর ক্রয় বলা যাবে না, কারণ বিক্রয় করার চেষ্টা করতে পারিনি, সেজন্য এটাকে ক্রয় থেকে কমিয়ে দিতে হবে, সেজন্য ক্রয় থেকে বাদ। বিজ্ঞাপন খরচের 1/3 অবলোপন করতে হবে। একটা কথা মনে রাখবো, বিজ্ঞাপন খরচের কখনো অবলোপন হবে না, অবলোপন হবে না। বিজ্ঞাপন খরচের হবে বিলম্বিত। 1/3 অবলোপন করতে বলছে, তার মানে 3/1 অবলোপন। মোট হচ্ছে 3, সেখান থেকে 1 অংশ অবলোপন হলে আরও বাকি আছে 2 অংশ। তার মানে বিলম্বিত হবে বাকি 2 অংশ, 3/2 অংশ। আবার বলছি, মোট 3 অংশ, সেখান থেকে 1 অংশ অবলোপন করতে বলেছে, তাহলে আরও বাকি আছে এখানে 2 অংশ। তাহলে বিলম্বিত হবে 3/2 অংশ। এটা সমন্বয়ে আমরা করব 3/2 অংশ বিজ্ঞাপন খরচের বিলম্বিত, মানে পরের বছরের অগ্রিমের মতো দেখাবো। তাহলে বিজ্ঞাপনের সাথে আরেকটা সমন্বয়ের দাগ দিলাম। মোট অনাদায়ী পাওনা 10,000 টাকা। এখানে একটা মোট শব্দটা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ, দুষ্ট এগুলো। এই মোট যখন বলেছে তখন এই 10,000 টাকা পুরো 1 বছর খরচটা এখানেই দেখানো হলো। দেখো আগে কত হয়েছিল, 6,000 অলরেডি হয়ে গেছে,
এই বছরে পুরো হবে 10,000, মোট হবে 10,000। অলরেডি হয়ে গেছে কত? 6,000। তার মানে আরও কত হিসাব করতে হবে? 4,000। এই 4,000 হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, আর এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা যেটা রেওয়া মিলে আছে। তার মানে এখান থেকে সমন্বয় করতে হবে 4,000। যে কিসের সমন্বয়? অনাদায়ী পাওনার সমন্বয়। অনাদায়ী পাওনা বলতে কি বোঝায়? প্রাপ্য হিসাব থেকে যে টাকা পাবো না তাকেই তো অনাদায়ী পাওনা বলে। তাহলে অনাদায়ী পাওনার কারণে আমাদের ক্ষতি বাড়বে, তাহলে এই 6,000-এর সাথে আরও 4,000 ক্ষতি বাড়বে, সেজন্য এই অনাদায়ী পাওনার সাথে একটা সমন্বয়। আর অনাদায়ী পাওনা বলতে বোঝায় প্রাপ্য হিসাব থেকে যে টাকা পাওয়া যাবে না। তার মানে প্রাপ্য হিসাব থেকে টাকা পাবো না, প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যাবে। তাহলে প্রাপ্য হিসাবের সাথে একটা সমন্বয়ে দাগ দিব। অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকায় উন্নীত করতে বলা হয়েছে। এত কিছু বুঝি না, এখানে 6,000 টাকায় উন্নীত করতে বলেছে, মানে আবারও আমাদেরকে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 6,000 টাকা ধরতে বলেছে। শেষ। তাহলে প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে, অনাদায়ী পাওনার সাথে যোগ হবে, কারণ এটাও আমাদের জন্য লস। আর এর কারণেও প্রাপ্য হিসাব কমবে, সেজন্য প্রাপ্য হিসাব থেকে বাদ, আর ক্ষতির পরিমাণ বেড়ে যাবে, সেজন্য অনাদায়ী পাওনার সাথে যোগ করব। এরপর আমরা অঙ্ক করার সময় আরও ক্লিয়ার করে বলবো। ক্রয় বাবদ বকেয়া বিলের পরিমাণ 10,000। ক্রয় বাবদ বকেয়া বিল বলতে বোঝাচ্ছে পণ্য কিনেছি, এখনও টাকা পরিশোধ করিনি। তার মানে এটা বুঝতে হবে আমাদের ক্রয় বাড়বে, সেজন্য ক্রয়ের সাথে যোগ। আর এর বকেয়া বলতে বোঝাচ্ছে ধারে ক্রয় করেছি, তার মানে প্রদেয় হিসাব বাড়বে, প্রদেয় হিসাবের সাথে যোগ। আমাদের সমন্বয় দাগ দেওয়াগুলো শেষ। আমি একটু দ্রুত করার জন্য ফরম্যাটটা আগেই করে রেখেছি। এখন আমি অঙ্কটা সমাধানে চলে যাব। দেখো, প্রথমেই দেওয়া আছে মূলধন। মূলধন কোথায় চলে যাবে? মালিকানা সত্ত্ব বিবরণীতে। তাহলে আমরা মূলধন মালিকানা সত্ত্ব বিবরণীতে লিখে ফেলছি। দেখো, মূলধন 3 লক্ষ টাকা। আমরা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যেই মালিকানা সত্ত্ব বিবরণীটা করে নিচ্ছি। মূলধন সবসময় বলছি সেকেন্ড কলাম ইউজ করব। তারপরে সেখান থেকে বাদ যাবে, মূলধনের পরে দেওয়া আছে উত্তোলন। উত্তোলন পরিমাণ 10,000 টাকা। 3 লক্ষ থেকে 10,000 বাদ গিয়ে আর থাকবে 2,90,000। এরপরে আছে প্রাপ্য হিসাব 60,000। প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, এবং প্রাপ্য হিসাবের সাথে দুইটা সমন্বয় আছে। মনোযোগ দিয়ে দেখতে হবে, আজকের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারলে অনেক কিছু শেখা হবে। প্রাপ্য হিসাবের সাথে 60,000 টাকার সাথে দুইটা সমন্বয়ের জায়গা রাখবো, 1, 2। প্রদেয় হিসাব চলতি দায় 18,000 টাকা। প্রদেয় হিসাবের সাথেও একটা সমন্বয় আছে, 18,000। যেহেতু সমন্বয় আছে তাই ফার্স্ট কলাম। এরপরে ভূমি ও দালান কোঠা, এটা হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ একটা আইটেম এবং এর সাথে কোনো সমন্বয় নেই, তাহলে ডিরেক্ট লাস্ট কলামে টাকাটা চলে যাক। ভূমি ও দালান কোঠা হচ্ছে 1,10,000 টাকা। তারপরে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য 28,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য আমরা জানি কোথায় বসে? বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম আইটেম। তাই প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেলি। প্রারম্ভিক মজুত পণ্য 28,000 টাকা, সেকেন্ড কলাম। এরপরে আসো পণ্য ক্রয়। ক্রয় থেকে ক্রয় বারটা বাদ যাবে। এছাড়াও ক্রয়ের সাথে দুইটা সমন্বয় আছে, তার মানে সমন্বয় যেহেতু আছে ফার্স্ট কলামে লিখব 60,000। এই একটা হচ্ছে বারটা বাদ দিব সেই জন্য, আর দুইটা হচ্ছে সমন্বয়, তার মানে 3টার জায়গা রাখলাম। তারপরে বিক্রয়, বিক্রয় থেকেও বিক্রয় বারটা
বাদ যাবে, তাই বিক্রির সাথে একটা যোগ বিয়োগ করতে হবে। সেই জন্য বিক্রয়টা আমরা সেকেন্ড কলামে লিখব 1,00,000 টাকা। এবার দেখো বিক্রয় বাট্টা 10,000, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ যাবে, বাদ বিক্রয় বাট্টা, ডেবিটেডটা হচ্ছে বিক্রয় বাট্টা 10,000, তো আমারই থাকবে নিট বিক্রয় হচ্ছে 90,000। এটা চাইলে এখানে নিট বিক্রয় লেখা যাবে। ক্রেডিটটা হচ্ছে ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা ক্রয় থেকে বাদ যাবে। এটা কিন্তু সমন্বয় না, এটা রেওয়া মিলের আইটেম, দেখো সেই জন্য একবার করে বসছে। 60,000 থেকে 6,000 বাদ গিয়ে থাকবে 54,000। দুইটা সমন্বয় আছে ক্রয়ের সাথে, সেই দুইটা সমন্বয়ে জায়গা রেখে দিলাম। মজুরি 30,000, মজুরি বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম, মজুরির সাথে কোনো সমন্বয় নাই, তাই সেকেন্ড কলাম। বেতন পরিচালন ব্যয় এবং সমন্বয় আছে বেতনের সাথে, একটা সমন্বয়। বেতনের টাকার পরিমাণ হচ্ছে 18,000। সমন্বয় যেহেতু আছে ফার্স্ট কলাম, সমন্বয়ের কোনো কাজ আমরা এখন করব না, রেওয়া মিল তোলার পর সমন্বয়ের কাজ করব। শিক্ষানবিশ সালামি, এটা হচ্ছে আমার অপরিচালন আয়। অপরিচালন আয়, এখানে এই অঙ্কে শিক্ষানবিশ সালামি ছাড়া আর কোনো অপরিচালন আয় নেই, একটা আইটেম, তাই ডিরেক্ট লাস্ট কলামে লিখব। শিক্ষানবিশ সালামির পরিমাণ হচ্ছে 8,000। বিজ্ঞাপন, এটা হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের আন্ডারে লিখব বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপনের সাথে দুটা সমন্বয় আছে, 12,000 টাকা। বিজ্ঞাপনের সমন্বয় দুইটা জায়গা রেখে দিলাম। বিজ্ঞাপনের পরে আমদানি শুল্ক, এইটাও বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম, আমদানি শুল্ক। আজকে বিক্রিত পণ্যের ব্যয়ে মোটামুটি অনেকগুলো আইটেম আছে। আমদানি শুল্কের পরিমাণ হচ্ছে 4,000, সমন্বয় নেই, তাই সেকেন্ড কলাম। আমদানি শুল্কের পর আছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার পরিমাণ রেওয়া মিলটা তুলছি, অনাদায়ী পাওনা 6,000, এবং এটার সাথে দুইটা সমন্বয়ের কাজ আছে, দুইটা সমন্বয়ের জায়গা রাখার পরেও আরও একটা রাখতে হবে। এখান থেকে এই যে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই 10,000 অল টাইম বাদ যাবে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা অল টাইম বাদ, মনে রাখতে হবে। এটার নাম কি? অল টাইম বাদ। তার মানে এটা এখান থেকে আমরা বাদ দিব। এটা এখনও লিখিনি, সেজন্য ক্রস দিয়ে রেখেছি, এটা যেন আমাদের মনে থাকে। প্রাপ্য নোট, এটা আমাদের জন্য চলতি সম্পদ। প্রাপ্য নোট কত টাকা? 16,000 টাকা, সেকেন্ড কলাম। প্রাপ্য নোটের পরে প্রদেয় নোট, এটাও আমাদের জন্য চলতি দায়, কোনো সমন্বয় নেই বিদায় সেকেন্ড কলাম। ক্রেডিটটা হচ্ছে প্রদেয় নোট। নগদ তহবিল চলতি সম্পদ। নগদ তহবিলের পরিমাণ হচ্ছে 90,000 টাকা। রেওয়া মিলের আইটেম তোলা সবগুলো শেষ, শুধু অনাদায়ী পাওনা সঞ্চিতি তুলি নেই, এটা আমাদের মাথায় আছে। এবার আমরা সমন্বয়গুলো আলোচনা করব। দেখো, 1 নম্বর সমন্বয়,
সমাপনী মজুত পণ্য ৮০,০০০ টাকা, এর মধ্যে ১০,০০০ টাকা মূল্যের বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত আছে। প্রথম কথা হচ্ছে সমাপনী মজুত পণ্যটা হচ্ছে ভুল। সমাপনী মজুত পণ্যের মধ্যে কেন বিক্রিত পণ্য থাকবে? সমাপনী মজুত পণ্যে বলতে বোঝায় অবিকৃত পণ্যটাকে। তো সেই সমাপনী মজুত যে ৮০,০০০ টাকা, এখানের ভিতরে ১০,০০০ টাকার একটা বিক্রিত মাল আছে, এটা অলরেডি বিক্রয় হয়ে গেছে কিন্তু কাস্টমারকে পাঠানো হয়নি। তার মানে প্রকৃত সমাপনী মজুত পণ্য হচ্ছে গোডাউনে আছে আমাদের ৭০,০০০ টাকা, যেটা আমরা মালিক। এই ১০,০০০-এর মালিক তো কাস্টমার, সেজন্য এটা বাদ দিয়ে প্রকৃত সমাপনী মজুত পণ্যের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এখানে প্রকৃত সমাপনী মজুত পণ্যের পরিমাণ হচ্ছে ৭০,০০০। তো সমন্বয়ের কাজ বরাবর আগের মতোই সমাপনী মজুদের এখান থেকে বাদ যাবে সমাপনী মজুদ। প্রকৃতটা কীভাবে বের করবো সেটা একটু দেখাই দিব আমরা। এখানে ৮০,০০০, ওখান থেকে বাদ দিব অসরবরাহকৃত পণ্য বলে, মানে পণ্যটা সরবরাহ করা হয়নি, অসরবরাহকৃত পণ্য ১০,০০০ টাকা। তাহলেই হচ্ছে আমাদের শুদ্ধ সমাপনী মজুদ হচ্ছে ৭০,০০০। এটাই হচ্ছে আমাদের জন্য আবার সম্পদ, চলতি সম্পদতে আমরা ৭০,০০০ টাকায় দেখিয়ে দিলে হবে। সমাপনী মজুদ পুরোটাও দেখানো যাবে, জাস্ট ৭০,০০০ টাকা দেখালেও হবে। তাহলে সমাপনী মজুদের সমন্বয়ের কাজ 2 বার শেষ করা হয়ে গেল। এই ১০,০০০-এর কোনো কাজ নেই, এটা জাস্ট এই সমাপনী মজুদ পণ্যটা ভুল, সেটা শুদ্ধ করে নিলাম। 2 নাম্বার সমন্বয়টা দেখতে হবে মনোযোগ দিয়ে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করব। বিনামূল্যে কেন দিব? প্রচারের জন্য দিব। আর প্রচারের জন্য যাই করব তাই তো বিজ্ঞাপন, তাহলে এর কারণে আমাদের বিজ্ঞাপন খরচ বেড়ে যাচ্ছে। তাহলে বিজ্ঞাপনের সাথে যোগ করব, যোগ বিনামূল্যে পণ্য বিতরণ। পণ্য বিতরণ বা বিনামূল্যে পণ্য বিতরণ। কত টাকা করছি বিতরণ? ৬,০০০। তাহলে যোগ করলাম ৬,০০০, ১৮,০০০ এখানে। তো বিনামূল্যে পণ্য দিলাম, তার মানে এই পণ্যটা তো আর বিক্রি করতে পারিনি, তাহলে এটাকে আর ক্রয় বলা যাবে না। ক্রয় বাবদ ব্যয় কমিয়ে দিব, তাই ক্রয় থেকে বাদ দিব, কারণ পণ্য চলে যাচ্ছে। বিনামূল্যে পণ্য বিতরণ বা শুধু পণ্য বিতরণ লিখলেও হবে। কত টাকার বিনামূল্যে পণ্য বিতরণ করা হচ্ছে? ৬,০০০ টাকার। তাহলে থাকবে আর ৪৮,০০০। প্রথম অংশটা 2 বার কাজ শেষ হয়ে গেল। এবার বিজ্ঞাপন খরচের 1/3 অবলোপন করতে হবে। এখন মোট বিজ্ঞাপন খরচ হচ্ছে এই 18,০০০, সেই 18,০০০-এর 1/3, মানে 18,০০০, এটার কত অংশ বিলম্বিত করতে হবে? আমরা 1/3 অবলোপন করতে পারবো না, আমরা করতে হবে বিলম্বিত। তাহলে 18,০০০-এর 3/2 বিলম্বিত করব। তার মানে 18,০০০-কে 3 দিয়ে ভাগ করব 6,০০০, 6,০০০-কে 2 দিয়ে গুণ করে 12,০০০ হবে বিলম্বিত। আশা করছি ক্লিয়ার ব্যাপারটা। তো বিলম্বিত মানে হচ্ছে পরের বছরের, মানে অগ্রিম, সেজন্য বিলম্বিত এখান থেকে বাদ যাবে। বিলম্বিত এক প্রকার অগ্রিম, কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে অগ্রিম বলা যাবে না, বিলম্বিত বলতে হবে। কত টাকা সমন্বয় করব? 12,০০০। তার মানে এই বছরের বিজ্ঞাপন খরচ হচ্ছে 6,০০০ টাকা। বিজ্ঞাপন হচ্ছে ব্যয়ের অগ্রিম বা বিলম্বিত, তাহলে সম্পদ। আর এটাকে বলতে হবে অসমন্বয়কৃত ব্যয়। আমরা যখন ফরম্যাট আলোচনা করেছিলাম তখন বলেছিলাম অসমন্বয়কৃত ব্যয়তে কি কি আইটেম আসবে? 2-1টা আইটেম। বিলম্বিত বিজ্ঞাপন, আর কোনো অসমন্বয়কৃত ব্যয় নেই, সেজন্য ডিরেক্ট লাস্ট কলামে 12,০০০ টাকা চলে যাবে।
বিজ্ঞাপনের সময়টাও শেষ হয়ে গেল। এবার যেটা নিয়ে তোমাদের খুব পেইন, সেই সমন্বয়টা আসছি অনাদায়ী পাওনা সংক্রান্ত। মোট হবে 10,000 টাকা। অনাদায়ী পাওনা মোট হবে কত টাকা? 10,000। অলরেডি হয়ে গেছে কত দেখো তো, অলরেডি হয়ে গেছে 6,000। কত টাকা হয়ে গেছে? 6,000 হয়ে গেছে। তার মানে আর লাগবে কত? 10,000 হতে আরও লাগবে 4,000। তার মানে নতুন অনাদায়ী পাওনা হবে 4,000। তো অনাদায়ী পাওনার প্রভাবটা কি? অনাদায়ী পাওনার কারণে আমাদের ক্ষতি বাড়ে, এবং অনাদায়ী পাওনা কাকে বলে? প্রাপ্য হিসাব থেকে যে টাকা পাওয়া যায় না তাকেই তো অনাদায়ী পাওনা বলে। তাহলে প্রাপ্য হিসাব থেকে মাইনাস হবে। তার মানে অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাব থেকে একবার আমরা বিয়োগ করব। এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। পুরাতনটা হচ্ছে যেটা রেওয়া মিলে থাকে। নতুন অনাদায়ী পাওনা, এটা অল টাইম প্রাপ্য হিসাব থেকে বাদ। কত টাকা সমন্বয় করব? 4,000 টাকা। এখান থেকে বাদ দেব। তো এটার কারণে আমাদের ক্ষতির পরিমাণ বাড়লো, তাই অনাদায়ী পাওনা পুরাতনের সাথে এখন নতুনটা যোগ করে দেব। নতুন অনাদায়ী পাওনা 4,000। তাহলে এই বছরের মোট অনাদায়ী পাওনা ক্ষতি কত? 10,000 বের হয়ে গেল, যেটা আমাদেরকে বলেছে মোট অনাদায়ী পাওনা 10,000। আবারও বলছি, অনাদায়ী পাওনার কারণে প্রাপ্য হিসাব কমবে, সেজন্য প্রাপ্য হিসাব থেকে বাদ। অনাদায়ী পাওনার কারণে অনাদায়ী পাওনা ক্ষতির পরিমাণ বাড়বে, সেজন্য পুরাতন অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা যোগ। একইরূপভাবে অনাদায়ী পাওনা সঞ্চিতির সমন্বয়টাও সেম হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকা। এটাকে আমরা বলবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, কারণ রেওয়া মিলে একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, আর সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাই সমন্বয়টা বলতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। টাকার ফিগার এখানে লিখে দিয়েছে 6,000, এই 6,000ই এখান থেকে তাহলে বাদ যাবে। 50,000 হচ্ছে এই বছরের নিট প্রাপ্য হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে হচ্ছে এই টাকাটা আমরা পাবো না, সন্দেহ আছে, মানে এটা একটা সম্ভাব্য ক্ষতি। আর সম্ভাব্য ক্ষতি হলেও রক্ষণশীলতার নীতি অনুযায়ী এটাকে আমাদের ক্ষতির মধ্যে দেখাতে হবে। সেই জন্য গিয়ে এই অনাদায়ী পাওনার সাথে গিয়ে আবার যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। কত টাকা? 6,000 টাকা। তাহলে 10,000 আর 6,000 যোগ করলে হয় কত? 16,000। তোমাদের মনে আছে নিশ্চয়ই, অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে পুরাতনটাকে এখনও লিখি নাই, সেটা এখন বাদ দিব। আর কিছুক্ষণ আগে আমি বলেছিলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা রেওয়া মিলে থাকবে ওটার নাম হচ্ছে অল টাইম বাদ, মানে অল টাইম বান, খাও যে বাটার বান। তাহলে এখান থেকে বাদ যাবে, বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 10,000 টাকা। তাহলে এই বছরের অনাদায়ী পাওনার লস 6,000 টাকা বের হয়ে গেল। এটা হচ্ছে এই বছরের অনাদায়ী পাওনা সংক্রান্ত ক্ষতি। রেওয়া মিলের আইটেম একবার, সেই জন্য পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি জাস্ট এখান থেকে একবার বাদ গেল, আর কোথাও ট্রান্সফার হয়নি। আশা করছি ক্লিয়ার এই ব্যাপারটা। এবার লাস্ট সমন্বয়টা দেখো, ক্রয় বাবদ বকেয়া বিলের পরিমাণ, মানে ধারে কিনেছ, তাহলে এটার কারণে ধারে কিনলেও আমাদের ক্রয় বাবদ ব্যয় হয়েছে, তাহলে ক্রয়ের সাথে যোগ করব ধারে ক্রয় বা অলিখিত ক্রয়। কত টাকা? 10,000 টাকা। তাহলে 48,000-এর সাথে যোগ করব 10,000, 58,000। ধারে ক্রয়ের কারণে তার মানে প্রদেয় হিসাব আমাদের থেকে টাকা পাবে, তাহলে প্রদেয় হিসাবের পরিমাণ বাড়বে, তাই প্রদেয় হিসাবের সাথে গিয়ে আবার যোগ করবা ধারে ক্রয় 10,000। তাহলে 28,000 সেকেন্ড কলামে চলে যাবে। সবগুলো সমন্বয় করা শেষ হলো। এবার রেওয়া মিলে কোনো সমন্বয় আছে কিনা সেটা আমাদের একটু মার্ক করতে হবে। যেমন রেওয়া মিলে একটা সমন্বয় আছে, এটাকে বলা হয় সুপ্ত সমন্বয়। যেগুলো সমন্বয়ের বাইরে সমন্বয় থাকবে, লুকায় থাকবে, এগুলোকে খুঁজে বের করতে হবে। দেখো, বেতনের সমন্বয়টা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে।
এই অঙ্কটা হচ্ছে 12 মাসের বা 1 বছরের অঙ্ক। 12 মাস বা 1 বছরের অঙ্ক। এখানে বেতন দেওয়া আছে 9 মাসের। কয় মাসের? 9 মাসের দেওয়া আছে কত টাকা? 18,000 টাকা বেতন দেওয়া আছে। এটা হচ্ছে 9 মাসের। এখন তাহলে 1 মাসের বেতন কত? আমার তো 12 মাসের বেতন লাগবে। তাহলে 18,000কে আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমি 1 মাসে পেয়ে গেলাম 1 মাসের বেতন 2,000। এটা হচ্ছে 1 মাস। 1 মাসের বেতন 2,000। আমার তো এখানে 12 মাসের খরচ দেখাতে হবে, দেখানো হয়েছে মাত্র 9 মাসের। তার মানে এখনও বকেয়া আছে 3 মাসের। তো এই 2,000কে আমি 2,000কে 3 দিয়ে গুণ করে 3 মাসের বকেয়া 6,000 টাকা বের হয়ে গেল। আশা করছি ক্লিয়ার। আবার একটু বলছি, 18,000 হচ্ছে 9 মাসের, সেজন্য 9 দিয়ে ভাগ করলাম, 1 মাসের পেয়ে গেলাম 2,000। আর 9 মাসের পরিশোধ হয়েছে, এখনও 3 মাসের পরিশোধ হয়নি, কারণ 1 বছরের অঙ্ক বা 12 মাসের অঙ্ক, সেই জন্য আরও বাকি আছে 3 মাস। তো 2,000কে 3 দিয়ে গুণ করে 3 মাসের বকেয়ার পরিমাণটা বের হয়ে গেল। বেতন আমাদের ব্যয়, সেজন্য এখনও পরিশোধ হয়নি, তাই বকেয়া বলে যোগ করব। কীভাবে বের করেছি সেটা এখানে আবার দেখিয়ে দিচ্ছি। 18,000কে 9 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে গুণ করবা, তাহলে 6,000 হচ্ছে যোগ বকেয়া। 18,000 আর 6,000 24,000, প্রত্যেক মাসে 2,000 করে, তার মানে 12 মাসে 24,000 মিলে গেল। তো বেতন ব্যয়, ব্যয়ের বকেয়া দায়। তাহলে আবার বকেয়া বেতন বলে এখানে লিখবা 6,000। সবগুলো কাজ সুন্দরভাবে শেষ করে ফেললাম। এবার আমরা যোগ বিয়োগ করে জাস্ট রেজাল্টটা বের করব। প্রথমে এই অংশটুকু আমরা যোগ করব। দেখো, 28,000 যোগ 58,000 যোগ 30,000 যোগ 4,000, 1,20,000 হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 1,20,000। এখান থেকে 70,000 বাদ দিয়ে আমরা পেয়ে যাব মোট মুনাফা। 1,20,000 থেকে 70,000 বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে আগে। তার মানে 50,000 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবার আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব, তাহলে হয়ে যাবে মোট মুনাফা 40,000। ফার্স্ট স্টেপ শেষ বিশদায় বিবরণীর। এবার পরিচালন ব্যয়ের পরিমাণগুলো আমরা দেখব। পরিচালন ব্যয় কত কত আছে দেখো তো। প্রথমে এখানে দেখো 24,000 যোগ 6,000 এদিকে আছে 6,000, তাহলে মোট পরিচালন ব্যয় পেয়ে গেলাম আমরা 36,000। এটা বাদ যাবে মোট মুনাফা থেকে, এটা বাদ যাবে। মোট মুনাফার পরিমাণ 40,000, সেই 40,000 থেকে 36,000 বাদ। এটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। $40,000 থেকে 36,000 বাদ দিয়ে 4,000 টাকা পরিচালন মুনাফা। এখানে অপরিচালন ব্যয় নেই, শুধু অপরিচালন আয় আছে। 8,000 আর 4,000 যোগ করলে হবে 12,000 নিট মুনাফা। নিট মুনাফা মালিকানা সত্ত্বে যোগ হবে, যোগ নিট মুনাফা। কত টাকা নিট মুনাফা ছিল? 12,000।
তাহলে এখানে যোগ করলে হবে 3,02,000। এবার আমরা সম্পদের পাশগুলো যোগ করব। ভূমি ও দালান কোঠা স্থায়ী সম্পদ একটা আইটেম, সেজন্য থার্ড কলামে চলে গেল। এই অঙ্কে বিনিয়োগ নামে কোনো বিনিয়োগ সম্পদ ছিল না, জাস্ট আমি ফরম্যাটটা বোঝার জন্য একটু লিখে রেখেছিলাম। এবার চলতি সম্পদগুলো কতগুলো আছে সবগুলো আমরা এখন যোগ করব। চলতি সম্পদে প্রাপ্য হিসাবে আছে 50,000, তারপরে প্রাপ্য নোট 16,000, নগদ তহবিল 90,000, সমাপনী মজুদ 70,000, আর কোনো চলতি সম্পদ নেই। তাহলে মোট চলতি সম্পদ পেলাম 2,26,000। অসমন্বিত ব্যয় একটা 12,000। এবার সবগুলো আমরা যোগ করব। স্থায়ী সম্পদ 1,10,000 যোগ 2,26,000 যোগ 12,000 যোগ করলে হয় 3,48,000। এটা হচ্ছে আমাদের মোট সম্পদের পরিমাণ। দীর্ঘমেয়াদী দায় নেই এই অঙ্কে। চলতি দায়ের পরিমাণ দেখি, 28,000 যোগ 12,000 যোগ 6,000 যোগ করলে হচ্ছে 46,000। 3,02,000 সাথে চলতি দায়ের 46,000 যোগ করলে 3,48,000। তাহলে মোট সম্পদের সাথে মোট দায় ও মালিকানা সত্ত্ব মিলে গেল, তার মানে আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল। আশা করছি তোমাদের কাছে অঙ্কগুলো বোধগম্য হবে। এই সৃজনশীল অঙ্কগুলো করতে গিয়ে আমরা পূর্ণাঙ্গ অঙ্কগুলো আগে ভালো করে প্র্যাকটিস করে নিলাম, যেন সৃজনশীল অঙ্কগুলো আমরা খুব সহজে রপ্ত করতে পারি। তো ভিউয়ার্স, সবাইকে অনুরোধ করব এই অঙ্কটা তোমরা আবারও সমাধান করবে বাসায় বসে। প্রশ্নটা পজ দিয়ে দেখে তারপরে এইভাবে এই পদ্ধতিতে অঙ্কটা যদি করো তাহলে খুব ইজিতে তুমি আর্থিক বিবরণীর অঙ্কগুলো পরীক্ষার খাতায় সমাধান করতে পারবে এবং আর্থিক বিবরণীর যে ভয় ভীতি আছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।